আজ আমরা যে টপিকটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে এক্সটিংশন। এক্সটিংশন বলতে বোঝানো হয় যেটা, সেটা হচ্ছে অবলুপ্তি। এবার যখনই দেখা যায় কোনো একটা জীব সে আস্তে আস্তে পরিবেশের মধ্যে তার অ্যাডাপ্টেশনগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে সে কিন্তু অ্যাকচুয়ালি অভিযোজনের ধারায়, এভলিউশনের যে পথে, সে কিন্তু আস্তে আস্তে এক্সটিংশনের পথে চলে যায় এবং তার জায়গায় নতুন কোনো জীব তারা কিন্তু ডেভেলপ করে। এবার পৃথিবী সৃষ্টির সূচনা থেকে শুরু করে এখনো অবধি 5টা এমন সময় এসেছে যে 5বার পৃথিবীর মধ্যে মেজর এক্সটিংশন দেখতে পাওয়া গেছে। এবং এই এক্সটিংশনে মানে যে প্রসেস হয়েছে তাতে দেখা যাচ্ছে 70 থেকে 90% অ্যাকচুয়ালি স্পিসিস তারা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যেমন আমরা জানি যে একটা সময় ছিল, যে সময়টাকে বলা হয় জুরাসিক টাইম পিরিয়ড, যেটা ছিল এজ অফ রেপটাইলস। তো সেই সময় ডাইনোসর কিন্তু প্রাধান্য লাভ করেছিল, কিন্তু কোনো একটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই হোক বা হঠাৎ করে একটা আইস এসে যাওয়ার জন্য হোক, হঠাৎ করে, বা অনেক বিজ্ঞানী বলে থাকেন যে হয়তো কোনো উল্কাপিণ্ড, বড় আকারের উল্কাপিণ্ড এসে পৃথিবীর ওপরেতে পড়েছিল এবং যার জন্য পৃথিবীর মধ্যে একটা ধ্বংসলীলা চলেছিল এবং তার কারণে প্রচুর জীব মারা যায়। তো এরকম 5বার পৃথিবীর মধ্যে সৃষ্টি থেকে শুরু করে বিজ্ঞানীরা সন্ধান পেয়েছে 5বার এমন ঘটনা ঘটেছে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো একটা অজানা কারণের জন্য যে পৃথিবীর মধ্যে থেকে মেজর অ্যাকচুয়ালি জীবের এক্সটিংশন হয়েছিল। তো এইগুলো কি বলা হয় মেজর এক্সটিংশন। এটা ছাড়াও দেখো এমনিতেও প্রত্যেকটা সময়ে সাপেক্ষে আস্তে আস্তে বিভিন্ন সময় বিভিন্ন জীব কিন্তু অবলুপ্তির পথে তারা কিন্তু চলে গেছে। এবার এই এক্সটিংশনগুলোর মধ্যে যেগুলো প্রাকৃতিক কারণে হয় সেগুলো হচ্ছে ন্যাচারাল এক্সটিংশন, যেমন অ্যাকচুয়ালি ম্যামথের যে এক্সটিংশন বলা যেতে পারে বা ডাইনোসরাসের যে এক্সটিংশন। এবং ন্যাচারাল এক্সটিংশনগুলো যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয় সেজন্য এইগুলো সবই মাস এক্সটিংশন, একসঙ্গে প্রচুর জীব এরা কিন্তু ধ্বংসের সম্মুখীন হয়। আর যখন মানুষের কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে কোনো সময় এক্সটিংশন হয় তখন সেটাকে বলা হয় অ্যানথ্রোপোজেনিক এক্সটিংশন, যেটা পলিউশনের জন্য হয়। বা ডোডো পাখি, দেখবে আমরা জানি যে ডিডিটি ব্যবহারের জন্য ডোডো পাখির যে ডিম ছিল সেই ডিমের খোলকগুলো পাতলা হয়ে যেত, যার জন্য তারা ডিমগুলো নষ্ট হতে শুরু করে আস্তে আস্তে, এবং তার সাথে সাথে ডোডো পাখিকে মানুষজন শিকার করে খাবার হিসেবেও খেত। তো এই সব কারণের জন্য আস্তে আস্তে এরা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানুষের জন্য নষ্ট হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যানথ্রোপোজেনিক এক্সটিংশন। এবং মেজর এক্সটিংশন যেগুলো ন্যাচারাল এক্সটিংশন যেগুলো হয়েছে, ওই যে বললাম যে পৃথিবীর মধ্যেতে 5বার এমন হয়েছে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে যেখানে তার 70 থেকে 90% স্পিসিস কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে, যেমন ডাইনোসরের ধ্বংস হওয়ার যে ঘটনাটা বলা হয় সেই ঘটনাটা। এবার এক্সটিংশনের অ্যাকচুয়ালি প্রবাবিলিটি কাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, যে কোন জীবগুলোর এক্সটিংশন হওয়ার সম্ভাবনা আছে। যে জীবগুলোর অ্যাকচুয়ালি পপুলেশন সাইজ ছোট, অর্থাৎ যারা কম সংখ্যায় অ্যাকচুয়ালি পরিবেশের মধ্যে রয়েছে বা যাদের গ্রোথ রেটটাও খুব স্লো, তারাই কিন্তু এক্সটিংশন হওয়ার সম্ভাবনা তাদের দেখো সব থেকে বেশি। যেমন অ্যাকচুয়ালি দেখো যে তোমার কিলার হোয়েল যেগুলো রয়েছে সেগুলোর এক্সটিংশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেকেন্ড হচ্ছে ফিক্সড মাইগ্রেশন পাথ, যে জীবগুলো একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে প্রত্যেক বছর মাইগ্রেশন করে, সেখানে থাকলেই তাদের এক্সটিংশন হওয়ার চান্স অনেক বেশি। যেমন দেখা যায় কাঁকড়া একটা নির্দিষ্ট পাথওয়ে দিয়েই তারা কিন্তু সারা বছর মাইগ্রেশন করে। তো এই হুপিং ক্রেন, তারা যারা কাঁকড়ার অ্যাকচুয়ালি খাবার হিসেবে খায়, সেই সমস্ত শিকারী জীব ওরা একদম জানে যে কোন রাস্তা দিয়ে ওরা যাবে, ওর খাবারগুলো যাবে, সেইখানেই তারা বসে থাকে এবং সেইখানেই শিকার করে ওদেরকে খেয়ে ফেলছে। অটোমেটিক্যালি ওদের এক্সটিংশন হওয়ার চান্স অনেক বেশি। যে জীবগুলোর আকার অনেক বড় হয়, ছোট আকৃতির জীব যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তখন কিন্তু তারা পাথরের মাঝে, গুহার মাঝেতে অনেক সময় লুকিয়ে পড়লে প্রাকৃতিক বিপর্যয় থেকে বেঁচে যায়। কিন্তু বড় আকৃতির জীব কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ যখন জোর ঝড় ওঠে, ঝড়ে বড় গাছই ভেঙে পড়ে যায়। ঘাস বা গুল্ম জাতীয় উদ্ভিদ বা বিরুৎ জাতীয় উদ্ভিদের কিন্তু খুব একটা ক্ষতি কিছু হয় না। তো ঘাস কখনো দেখো নষ্ট হয় না, কিন্তু বড় গাছ ভেঙে নষ্ট হয়ে যায়। অন্যদিকে এন্ডেমিক স্পিসিস মানে হচ্ছে যারা গোটা পৃথিবীর মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে সেই অঞ্চলটা যদি ধ্বংস হয় তাহলে অটোমেটিক্যালি সেই গোটা প্রজাতি যেটা, তারাও অবলুপ্তির পথে চলে যাবে। যে সকল জীবের ক্ষেত্রে রিপ্রোডাকশন রেট স্লো, মানে ম্যামেলসের ক্ষেত্রে বা যত উন্নত জীব যাবে তত দেখবে তাদের অ্যাকচুয়ালি চাইল্ড ডেভেলপমেন্টের সময় লাগে অনেক বেশি, তার জন্য ওদের রেট অফ রিপ্রোডাকশন অনেক স্লো হয়। তো ন্যাচারালি ওদের এক্সটিংশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে ইনসেক্টের ক্ষেত্রে
দেখবে বলা হয় যে মৌমাছিরা যে প্রত্যেক দিন ফিমেল মৌমাছি ফার্টিলাইজড হওয়ার পর প্রত্যেক দিন প্রায় 1500 করে ডিম পারে। তার মানে লাইফ স্প্যানের মধ্যেতে যে কোনো ইনসেক্ট প্রচুর সংখ্যায় ডিম পারে। তো ন্যাচারালি তাদের কিন্তু এক্সটিংশন হওয়ার চান্সটা সেই জন্য সবসময় সব থেকে কম অবস্থায় থাকছে। অন্যদিকে যাদের জেনেটিক ভেরিয়েশন খুব কম, যেমন দেখবে আমরা জানি যে লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম যেটা বলা হয়, তো লিমুলাস, তো যাদের ভেরিয়েশন কম হয়, যখনই পরিবেশ পরিবর্তন হয় তাদের অ্যাডাপ্টেশন যদি খুব ভালো না হয় তাহলে তাদের কিন্তু এক্সটিংশন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এইগুলোই হচ্ছে এক্সটিংশন পসিবিলিটিস, যে কাদের কাদের এক্সটিংশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এক্সটিংশন যে হচ্ছে, পরিবেশের মধ্যে জীব যে অবলুপ্ত হচ্ছে, তার পেছনে কারণগুলো কি কি? একটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফুড। দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষের প্রাধান্য বাড়ার জন্য এবং বনভূমি কেটে ফেলার জন্য প্রচুর জীব খাদ্যের অভাব হচ্ছে, এবং খাদ্যের অভাবে মানুষ মানে যেমন অ্যাকচুয়ালি মানে মানুষের যে সমস্ত ধরো অ্যাকচুয়ালি কলকারখানা নির্মাণ করা হচ্ছে, চাষ জমি বাড়ানো হচ্ছে, এবং তার জন্য যে পলিউশন তৈরি হচ্ছে, সেই পলিউশনে অনেক উদ্ভিদও কিন্তু মারা যাচ্ছে। তার জন্য থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, প্রচুর জীব মারা যাচ্ছে। যেমন রেড পান্ডা বা জায়ান্ট পান্ডা, এরা অ্যাকচুয়ালি ঠান্ডা যে অঞ্চলগুলো রয়েছে সিকিমের সাইডেতে, ধরো আমাদের এখানে যেগুলো পাওয়া যায়, তো সেই অঞ্চলে সরু কিছু বাঁশ গাছ হয়, সেগুলো খাবার খেয়েই বেঁচে আছে। তো পলিউশনের জন্য এবং ওয়েদার চেঞ্জের জন্য সেই ধরনের গাছগুলোর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার জন্য এরা অনেকেই কিন্তু মারা যাচ্ছে। হ্যাবিট্যাট লস, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দেখো পোলার রিজনের যে প্রাণীগুলো রয়েছে, এদের বরফ গলে যাওয়ার জন্য এদের থাকার জায়গার অভাব হচ্ছে এবং মারা যাচ্ছে। অন্যদিকে প্রিডেশন এবং পচিং, যে অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেক ক্ষেত্রেই যেটা করা হয় দেবে যে শিকার করা হচ্ছে, এবং শিকার করে বিভিন্ন প্রাণীকে মেরে ফেলা হচ্ছে। এবার সেটা ধরো গন্ডারের ক্ষেত্রে তার খড়গোড় লোভে হতে পারে, বা বাঘের ক্ষেত্রে চামড়া, নখ, দাঁত তার লোভে হতে পারে। যখনই মেরে দিচ্ছে তাহলে আস্তে আস্তে কিন্তু জীব এক্সটিংশনের পথে চলে যাচ্ছে। এটা ছাড়াও দেখো কিছু ন্যাচারাল ডিজাস্টার তো রয়েছে, যেটা কারণে কিছু জীব নষ্টই হয়, এবং এটা তো প্রাকৃতিক কারণ, এটা মনুষ্য সৃষ্ট কারণ নয়। ঠিক একই রকম ডারউইনিজমে দেবে ন্যাচারাল সিলেকশনের কথা বলেছিল, যে পরিবেশের মধ্যে যখনই উন্নত প্রকৃতির জীব চলে আসে, তখন যারা কম্পারেটিভলি অনুন্নত বা যাদের অভিযোজন ক্ষমতা নতুন পরিবেশে অতটা নয়, তারা কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথে চলে যায়। এটাও প্রাকৃতিক কারণ যার জন্য জীব কিন্তু অবলুপ্ত হয়। এবং এনভায়রনমেন্ট অল্টারেশন, পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ অবধি পরিবেশটা কিন্তু একই রকম আছে তা নয়, প্রতিনিয়ত এটা পরিবর্তন হচ্ছে। এবং পরিবর্তনের সাথে সাথে দেখো আগেকার যে জীবগুলো অভিযোজিত ছিল তারা এখন কিন্তু আর অভিযোজিত থাকছে না, আস্তে আস্তে তারা কিন্তু অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এবার এই সমস্ত জীবগুলোকে নিয়ে যারা অ্যাকচুয়ালি ধ্বংসের পথে রয়েছে বা যারা অদূর ভবিষ্যতে ধ্বংস হতে চলেছে, সেই জীবগুলোকে নিয়ে একটা মাস কনসাসনেস, সব মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলার জন্য IUCN যে অর্গানাইজেশন রয়েছে তারা দুটো বই পাবলিশ করে। একটাকে বলা হয় রেড ডেটা বুক, একটাকে বলা হয় গ্রিন ডেটা বুক। অ্যাকচুয়ালি রেড ডেটা বুকে বিভিন্ন প্রাণী সম্পর্কে বর্ণনা করা থাকে এবং তাদের গুরুত্ব, তাদের অবলুপ্তির কারণ, এবং তার সাথে সাথে গ্রিন ডেটা বুকে সবুজ উদ্ভিদ সম্পর্কে বর্ণনা করা থাকে, যে তাদের গুরুত্ব কী এবং তাদের অবলুপ্তির কারণ কী, যাতে একটা জনসচেতনতা গড়ে তোলা যায় যে এই প্রাণীগুলোকে বা উদ্ভিদগুলোকে কিছুটা হলেও তাদের আরও দীর্ঘস্থায়ী করে রাখা যায় এবং তাদের আরও কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। এবার IUCN যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, তো তারাই কিন্তু এই বই যেগুলো সেগুলো পাবলিশ করে, এবং যে বইগুলো তারা পাবলিশ করছে সেগুলোকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে দেয়। যেমন রেড ডেটা বুক যখনই সে পাবলিশ করছে, অ্যাকচুয়ালি বিভিন্ন জীবকে তারা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে দেয়। এবার যে জীবগুলো অ্যাকচুয়ালি রয়েছে, যেমন দেখো এখানেতে দেখানো হচ্ছে যে 8টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এক্সটিংক্ট মানে হচ্ছে যে জীবগুলো পুরোপুরি অবলুপ্তি হয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি দেখো তারপর যেটা এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, প্রাকৃতিক পরিবেশে অবলুপ্ত হয়ে গেছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এরকম করে ক্যাটেগরাইজ করা হয়েছে। এবং ডাটা ডেফিসিয়েন্ট মানে হচ্ছে এদেরকে নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই নেই, এদের সম্পর্কে সেইভাবে খুব একটা তথ্য নিয়ে ভাবনা চিন্তাও করা হয়নি বা এদের ভাবার দরকারও পড়েনি। তো অ্যাকচুয়ালি দেখো এই যত এই ওপরের দিকে আসবে তত অর্থ হচ্ছে যে এদের অবস্থা কিন্তু মানে একদম খুবই খারাপ এবং এরা অবলুপ্ত হয়ে গেছে বা হতে চলেছে। যেমন দেখো সবার প্রথম আসছে এক্সটিংক্ট যে ক্যাটাগরিটা রয়েছে এটার মধ্যে ডোডো পাখি পড়ে, যারা আগে পৃথিবীতে ছিল বর্তমানে এদের আর নেই, কোনো জায়গাতেই নেই, কোথাও সংরক্ষণও করা নেই আর এদের কোনো অস্তিত্বই নেই। তো যেমন ডোডো পাখি এটা পুরোপুরি এক্সটিংক্ট।
এরপর যেটা আসছে সেটা হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড। যেমন অ্যাকচুয়ালি দাঁড় কাক যেটাকে দেখবে বলা হয়, সেই দাঁড় কাক অ্যাকচুয়ালি কি হয়, প্রাকৃতিক পরিবেশে আর দেখতে পাওয়া যায় না, প্রাকৃতিক পরিবেশে নেই। এবার কোনো কোনো জায়গায় এদেরকে হয়তো চিড়িয়াখানার মধ্যে বা কোথাও সংরক্ষণ করা হয়েছে, বা খুব গ্রামের দিকেতে কোনো কোনো জায়গায় দু একটা গ্রামে হয়তো এইরকম জীব এখন অবধি আছে, কিন্তু সংখ্যাটা খুবই কম। তো এরাও কিন্তু ভবিষ্যতে অ্যাকচুয়ালি অবলুপ্তির পথে। তো এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, কারণ ম্যাক্সিমাম জায়গা থেকে এরা অলরেডি অবলুপ্ত হয়ে গেছে, অল্প কিছু জায়গায় হয়তো বেঁচে আছে। তো এই ধরনের জীবকে যে জায়গাগুলোতে বেঁচে আছে মানুষ যখন জানতে পারবে, তাহলে এদেরকে সংরক্ষণ করার কিছুটা হলেও তারা চেষ্টা করবে, যার জন্য পরিবেশের ভারসাম্যটা ঠিকঠাক থাকবে। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে এরা অ্যাকচুয়ালি ধ্বংসের পথে, এখনো বিভিন্ন জায়গাতে এদের খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু এদেরকে এই মুহূর্তে কেয়ার না নিলে অদূর ভবিষ্যতে এরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এদেরকে বলা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, যেমন জাভান রাইনোসরাস। অন্যদিকে দেখো এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে এই জীবগুলোকে এখনো বিভিন্ন জায়গাতে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, এবং কিন্তু তাদেরকেও অ্যাকচুয়ালি সংরক্ষণ করা হচ্ছে খুব প্রয়োজন, কারণ নইলে এরা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। তো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডেঞ্জার্ড। যেমন দেখো মাছ ডিয়ার, স্নো লেপার্ড। যদিও অ্যাকচুয়ালি বলা হয় যে ভারতের সর্বশেষ অবলুপ্ত জীব যেটা, সেটা কিন্তু স্নো লেপার্ড। স্নো লেপার্ড মানে বরফে থাকা না, স্নো লেপার্ড মানে হচ্ছে সাদা বাঘ, সোজা কথায়। ভার্নারেবল মানে হচ্ছে যে এরা যত সংখ্যায় এক্স্যাক্টলি ইকোসিস্টেমে থাকলে ভালো হয়, সেই সংখ্যার একদম মানে কাছাকাছি আছে, যে খুব এক্সেসিভ আছে তা নয়, ঠিক যতটা দরকার মানে যতটা তার অ্যাকচুয়ালি সংখ্যায় থাকার কথা, প্রায় তার একদম সেম মার্জিনে আছে। এবার এই অবস্থা থেকে এরা যদি কমতে শুরু করে, তাহলে কিন্তু ধ্বংসের বা অবলুপ্তির পথে চলে যাবে। যেমন দেখো ভার্নারেবলের ক্ষেত্রে যেটা বলা হয় ব্ল্যাক বাঘ, কৃষ্ণসায়ার মৃগ। অন্যদিকে নিয়ারলি থ্রেটেড, এদের সংখ্যা এখন ঠিকঠাকই আছে, কিন্তু তবুও এদের সংখ্যাটা কমতে দেওয়া যাবে না। সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি জাগুয়ার, চিতাবাঘ যেটাকে বলা হচ্ছে, সেইটা তারা হচ্ছে নিয়ারলি থ্রেটেড। লিস্ট কনসার্ন মানে যাদের নিয়ে মাথা ঘামানোর প্রয়োজনই নেই, সেই ক্যাটাগরিতে আসে অ্যাকচুয়ালি মানুষ। তো কারণ মানুষের সংখ্যা প্রচুর, সুতরাং এই জীবকে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। আর একটা জিনিস হয় যেটাকে বলা হচ্ছে ডেটা ডেফিসিয়েন্ট, মানে কিছু গ্রুপ এমন আছে যেমন তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি মানে জানাই নেই যে কতগুলো ভ্যারাইটি আছে। যেমন যে প্রোটোজোয়া যে গ্রুপটা রয়েছে, এককোষী যে ইউক্যারিওটিক গ্রুপ, বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গি, এদের ক্ষেত্রে জানাই নেই যে কত ভ্যারাইটির আছে, কারণ এটা আণুবীক্ষণিক। তো এদেরকে নিয়ে যেহেতু ভাবনা চিন্তাই করা হয়নি, তো এদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে ডাটা ডেফিসিয়েন্ট। নট ইভ্যালুয়েটেড, অ্যাকচুয়ালি যে সকল জীবেদের দেখা যায় যে হিউম্যান ফুড চেনের সাথে, মানে মানুষ অ্যাকচুয়ালি ইকোসিস্টেমের যে ফুড চেনগুলোর পার্ট, সেই ফুড চেনের মধ্যেতে যে জীবগুলো অ্যাকচুয়ালি নেই, যেমন অ্যাকচুয়ালি স্লো লরিস বলে ছোট্ট একটা বাঁদরের মতো প্রাণী হয়, এবং এটা মানুষকে ভয় পায়। এবং ক্রোকোডাইল বা ক্রোকোডিলিয়া, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে ঘড়িয়াল বলা হয়, মেছো কুমির যেটাকে আমরা বলি, এদের ফুড চেন মানুষের ফুড চেনের থেকে পুরো আলাদা। সেই জন্য এদের যদি এটা এক্সটিংক্ট হয়েও যায় পরিবেশের মধ্যে, তার জন্য কিন্তু মানব জীবনে বিরাট কিছু প্রভাব পড়বে না। তো এই ধরনের জীবগুলো যেগুলোকে নিয়ে সেইভাবে চিন্তা ভাবনা করাই হয় না, তাদেরকে বলা হয় নট ইভ্যালুয়েটেড। এবং এখানে দেখো এই যে রেড ডেটা বুক আর গ্রিন ডেটা বুক যেটা বলা হয়, যে রেড ডেটা বুক যেটা সেটা হচ্ছে প্রাণীদের নিয়ে করা হচ্ছে, আর গ্রিন ডেটা বুক এটা সবার ফার্স্টেতে ইউক্রেনের অ্যাকচুয়ালি পাবলিশ করা হয়েছিল, যেখানে হচ্ছে বিভিন্ন ভ্যালুয়েবল প্ল্যান্ট নিয়ে এবং তাদের বর্তমান অবস্থা নিয়ে এখানে আলোচনা করা হয়। এবার একটা কথা এই এক্সটিংশনের সাথেই চলে আসে, যেটাকে বলছে সিউডো এক্সটিংশন। অ্যাকচুয়ালি এটা শিলাকান্ত মাছের ক্ষেত্রেই সিউডো এক্সটিংশন দেখা গেছিল, এবং সেই জন্য অনেক সময় এই মানে সিউডো এক্সটিংশন যেটা রয়েছে সেটাকে অনেক সময় বলা হয় ল্যাজারাস ট্যাক্সা। অ্যাকচুয়ালি ল্যাজারাস বলে একটা ক্যারেক্টারের কথা বাইবেলেতে বলা আছে, যে বারবার অ্যাকচুয়ালি মারা যায়, আবার দেখা যায় কিছুদিন বাদেই কিন্তু সে আবার জন্মগ্রহণ করে। মানে ঠিক যেরকম সে আমাদের মানে পৌরাণিক কাহিনীর মধ্যে রক্তবীজের কথা দেখবে আছে, যে যখনই তাকে মেরে দেওয়া হতো, তার অ্যাকচুয়ালি গলা থেকে যে এক ফোঁটা রক্ত যখনই মাটিতে পড়তো, সেখান থেকে সে আবার তৈরি হয়ে যেত। তো এইখানে ঘটনাটা এই সাপেক্ষে তুলনা করা, যে পৃথিবীর মধ্যে ফসিল দেখি তো আমরা জীবের অস্তিত্ব দেখি, তো শিলাকান্ত মাছের ক্ষেত্রে এমন হয়েছিল যে যখন ফসিল রেকর্ড স্টাডি করা হয়, দেখা যায় একটা সময়ের পর শিলাকান্ত মাছের আর কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু হঠাৎ করে
আবার যখন ফসিল রেকর্ড স্টাডি করা হচ্ছে দেখা গেল যে কয়েক হাজার বছর বাদে হঠাৎ করে আবার তাদের অস্তিত্বের কথা জানা যাচ্ছে। তো মাঝখানে একটা সময় তাদের কিন্তু দেখো কোনো ফসিল রেকর্ডই নেই, কিন্তু পরে আবার হঠাৎ করে তাদের অস্তিত্বের কথা জানা যাচ্ছে। তো এইটার কারণ যেটা ধরে নেওয়া হয় যে হয়তো একটা সময়ের পর হঠাৎ করে যে শিলাকান্ত মাছের সংখ্যাটা কমতে শুরু করে, এবং কমতে শুরু করার জন্য এদের সেই সময়ের হয়তো ফসিল রেকর্ড আর সেইভাবে পাওয়াই যায়নি। এবার পরে হয়তো দেখা যায় যে পরিবেশ আবার অন্যরকম ভাবে পরিবর্তিত হয়ে এমন হয় হয়তো শিলাকান্ত মাছের জন্য উপযোগী পরিবেশ পুনরায় তৈরি হয়, তখন দেখা যায় এদের সংখ্যা আবার হয়তো বেড়ে ওঠে। তো এইরকম অবস্থা যেটা রয়েছে যে একটা সময় মনে হচ্ছে যেন ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে আবার তার পুনরায় সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসটা কি বলা হয় ল্যাজারাস ট্যাক্সা, মানে সিউডো এক্সটিংশন বা ল্যাজারাস ট্যাক্সা, যেটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে শিলাকান্ত মাছ। এবং মাঝের একটা সময় যে সময়টাতে তারা দেখো একদম সাইলেন্ট হিসেবে আছে, মানে তাদের যে অস্তিত্ব আছে সেটা বাইরে থেকে বোঝাই যাচ্ছে না। তো সেই স্টেজটাকে বলা হয় সেটা হচ্ছে ঘোস্ট লিনিয়েজ, যে তারা অস্তিত্ব তাদের রয়েছে কিন্তু সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের অস্তিত্ব। তো এখানেই দেখো এই কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি টার্ম এর সাথে রিলেটেড, সিউডো এক্সটিংশন, ল্যাজারাস ট্যাক্সা এবং ঘোস্ট লিনিয়েজ, যেটা শিলাকান্ত মাছের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এরপর চলে আসছে এন্ডেঞ্জার্ড স্পিসিস। এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে হচ্ছে যে জীবগুলো অ্যাকচুয়ালি অবলুপ্তির পথে, এবং যে যে দেশেতে এই এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো রয়েছে তাদেরকে ইমিডিয়েট সংরক্ষণ করা প্রয়োজন, কারণ এরা যদি অবলুপ্ত হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এদেরকে আবার অ্যাকচুয়ালি পাওয়া সেটা অসম্ভব ব্যাপার। এবং এরা নষ্ট হওয়ার সাথে সাথে এদের দেহের ভেতরে যে ভালো যে জিন বা ভালো যে ডিএনএ গুলো আছে যেগুলোকে হয়তো ভবিষ্যতে আমরা কাজে লাগাতে পারি, সেই জিনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ ডিএনএ কে আমরা কখনো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে পারি না। যেমন আফ্রিকান পেঙ্গুইন এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে রয়েছে, বনবো, থার্ড রয়েছে জায়ান্ট পান্ডা, ফোর্থ রয়েছে জাপানিজ ক্রেন, ফিফথ রয়েছে গোল্ডেন মাঙ্কি, সিক্স রয়েছে স্নো লেপার্ড, এবং এই যে একটু আগেই বললাম ভারতের সর্বশেষ অবলুপ্ত জীব যেটা সেটা কিন্তু স্নো লেপার্ড। কিন্তু এখন অবধি আমরা চিড়িয়াখানায় গেলে অনেক সময় সাদা বাঘ দেখতে পাই, তো সেগুলো জানতে হবে যে অন্য দেশ থেকে সেগুলো অ্যাকচুয়ালি আনা হয়েছে। আমাদের এখানকার যে সাদা বাঘগুলো ছিল তাদের প্রজাতিগুলো বর্তমানে অবলুপ্ত। এটা ছাড়াও আরো যেগুলো রয়েছে দেখো, একটা হচ্ছে পার্সিয়ান লেপার্ড, লিয়ার্স ম্যাকাও। ম্যাকাওয়ের আয়ুকাল কিন্তু অনেক বেশি হয়, মানে প্রায় 150 বছর বাঁচে। তো এটা ছাড়াও দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, এটা লেখাটা ভুল আছে, এটা রয়্যাল বেঙ্গল টাইগার, সি অটার, এগুলো সবই এক্সটিংশনের এন্ডেঞ্জার্ড স্পিসিস। এশিয়ান এলিফ্যান্ট এবং ব্লু হোয়েল, এগুলো সবই দেখো এক্সটিংশনের পথেতে, এবং অদূর ভবিষ্যতে এদের অবলুপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার এই জীবগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন রকম পন্থা বা বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু অ্যাকচুয়ালি অবলম্বন করা হয়েছে। এবং এই সব জিনিসের সূচনাকাল সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন, যেটা 1992-তে অর্গানাইজ করা হয়েছিল ব্রাজিলের যে রাজধানী রিও ডি জেনেরিও শহরে। সেটা হচ্ছে 3 থেকে 14 জুন। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ল্ড সামিট বা বসুন্ধরা সম্মেলন বলা হয়, এবং সেই বসুন্ধরা সম্মেলন থেকে 21টা অ্যাকচুয়ালি ল পাস করানো হয়, এবং সেই 21টা লকে একসাথে বলা হয় এজেন্ডা 21। এবং যে দেশগুলো ওই বসুন্ধরা সম্মেলন বা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড সামিটে যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে সেই সমস্ত 21টা নিয়ম খুব স্ট্রিক্টলি ফলো করার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হয়। এবার যখনই কনজারভেশনের কথা আসে, দুরকম টাইপের কনজারভেশন হয়, একটাকে বলা হয় ইনসিটু কনজারভেশন আর একটাকে বলা হয় এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন যেটা রয়েছে, ইনসিটু কনজারভেশন, সিটু মিনস হচ্ছে বসবাসস্থল। যখন কোনো জীবকে তার নিজের বসবাসস্থলেই সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হয় ইনসিটু কনজারভেশন, আর এটা এক্সিটু হবে। তো যখন কোনো ক্ষেত্রে কোনো জীবের যে পরিবেশে ছিল, হয়তো কোনো ন্যাচারাল ডিজাস্টারের জন্য, হয়তো দাবানলের জন্য হোক, মানে ফরেস্ট ফায়ারের জন্য হোক, বা কোনো ডিজাস্টার জল ঝড় বৃষ্টির জন্য হয়তো দেখা গেলো তার ন্যাচারাল পরিবেশটা নষ্ট হয়ে গেছে, তখন যদি জীবগুলোকে ওখানেই ফেলে রেখে দেওয়া হয় ওরা কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। তো সেই জন্য তখন কি করা হয় যে ওখান থেকে তুলে এনে আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে ওদেরকে গ্রো করানো হয়। তো যখন ওই রকমই কোনো একটা জায়গায় জীবগুলোকে নিয়ে এসে আর্টিফিশিয়াল একটা ফরেস্ট তৈরি করে বা খাঁচার মধ্যে জীবগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, তখন সেই ধরনের কনজারভেশনটাকে বলছে এক্স সিটু কনজারভেশন, অর্থাৎ তার বসবাসস্থলের বাইরে কোনো জায়গায় তাকে সংরক্ষণ করা হচ্ছে। এবার এই কনজারভেশনের জন্য যে জিনিসগুলো, মানে সায়েন্টিফিক্যালি যখন এই কাজগুলো করা হচ্ছে তখন তার পেছনে উদ্দেশ্য যেটা, প্রথম হচ্ছে জীবগুলোকে সংরক্ষণ করা যাতে তারা অবলুপ্ত না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট,
যে শুধুমাত্র জীবগুলোকে বাঁচানো হচ্ছে তা নয়, তার সাথে সাথে তাদের হেলথের খেয়াল রাখা, তাদের শরীর স্বাস্থ্য ঠিক মতো থাকে, এবং তার সাথে সাথে তাদের গ্রোথ, অ্যাকচুয়ালি দেখো যে ব্রিডিং সেন্টার তৈরি করে ওই ধরনের জীবের সংখ্যাটা বাড়ানো, যাতে দেখা যায় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সুবিধা হয়। এবং লজিস্টিক্স কথাটার অর্থ হচ্ছে যে সায়েন্টিফিক প্রপার ইউটিলাইজেশন, মানে অ্যাকচুয়ালি কি, যে কিছু জীব ধরো ন্যাচারালি মারা যাচ্ছে, বা কোনো বনভূমিতে কিছু গাছপালা খুব মূল্যবান আছে, এবার একটা নির্দিষ্ট বয়সের পর যখন গাছটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, তখন সেই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে এবং সেটাকে বাইরের দেশে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রচুর দামে, এবং তার জায়গায় আবার সায়েন্টিফিক্যালি নতুন গাছ সেখানে কিন্তু প্ল্যান্টেশন করা হচ্ছে। তাহলে যে কোনো ন্যাচারাল রিসোর্সেসের অ্যাকচুয়ালি মানে সেটার সায়েন্টিফিক্যালি সেটাকে ইউটিলাইজেশন, তো সেই জিনিসটাকেই বলা হয় লজিস্টিক্স। তো লজিস্টিক্সটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে কনজারভেশন হয়, এই কনজারভেশনের পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তো অ্যাকচুয়ালি যদি বনভূমি থেকে আমরা সায়েন্টিফিক্যালি বেশ কিছু জিনিস যেটা পরিবেশকে ক্ষতি করছে না সেখান থেকে কিছু টাকা উপার্জন করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে দেখো ওই অ্যাকচুয়ালি কনজারভেশন যেটা করা হচ্ছে তার জন্য যে কস্টিং আছে তারও কিন্তু একটা পার্সেন্টেজ দেখো আমরা ওখান থেকেই পেয়ে যেতে পারি। তো এই জিনিসটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে লজিস্টিক্স। এবং যখনই কনজারভেশনের কথা আসে, লজিস্টিক ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই তার সাথে খুব রিলেটেড একটা জিনিস। এবার প্রথম আসছে ইনসিটু কনজারভেশন, অর্থাৎ যেখানে জীবটা থাকে, যেখানে তার বসবাসস্থল, সেখানেই তাকে কনজারভেশনের কথা বলছি। তো সেটা হচ্ছে ইনসিটু কনজারভেশন। যেমন প্রথমেই আসছে ন্যাশনাল পার্ক হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কেন্দ্র সরকার হয়তো কিছু জায়গাকে ডিনোট করলো, যে জায়গাগুলো ইকোনমিক্যালি খুব ইম্পর্টেন্ট এবং সেখানকার যে স্পিসিসগুলো আছে সেগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড, এবং সেইখানটাকে ডিটেক্ট করে সেই জায়গাটাকে চারপাশ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টই ঘিরে দিল, এবং তার সাথে সাথে ওই জায়গার সমস্ত ডেভেলপমেন্টের যে খরচা সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই বিয়ার করছে, এবং ওখান থেকে যে ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে সেইগুলো সায়েন্টিফিক্যালি ইউটিলাইজও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, এবং সেইটার প্রপার ম্যানেজমেন্ট সব কিছু জিনিসই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আওতার মধ্যে রয়েছে। এতে জীবেরও যেমন সংরক্ষণ হচ্ছে, তার সাথে সাথে যেটা হচ্ছে যে কোনো ওখানে যে ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে, বড় বড় গাছ বা হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দেশ থেকে অন্য দেশে যখন দেওয়া হয় তখন সেখানে কিন্তু প্রচুর অর্থ পাওয়া যায়। তো এইগুলোর একটা মানে সব কিছুর একটা মেলবন্ধন তৈরি করার দায়িত্ব যেটা, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরই থাকে। এবার দেখো এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। এবার সবার প্রথম যেটা হয়েছিল জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, এটা সবার ফার্স্ট। এটা ছাড়াও যেগুলো রয়েছে দেখো, সেটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে আছে। অ্যাকচুয়ালি গরুমারা, কাজিরাঙ্গা যেগুলো, এগুলো হচ্ছে সবই গন্ডার সংরক্ষণের জন্য। গির ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেটা গুজরাটে আছে, এটা হচ্ছে সিংহ সংরক্ষণের জন্য এটা বিখ্যাত। অন্যদিকে দেখা যায় বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে অনেক ক্ষেত্রে যখনই IUCN বা মানে বায়োডাইভার্সিটি হটস্পটগুলোকে নির্বাচন করে দেয়, সেই IUCNই যেটা করে সেটা হচ্ছে যে ওখানেতে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গাকে তারা ডিনোট করে দেয়, যে জায়গাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট জায়গা। বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যেও পার্টিকুলার যে রিজিয়নগুলো খুব ইম্পর্টেন্ট বা যেখানকার স্পিসিস অ্যাকচুয়ালি ডাইভার্সিটি খুব বেশি, সেই জায়গাগুলোকে তারাই ডিনোট করে দেয়, এবং ডিনোট করার পর তাকে সংরক্ষণ করার দায়িত্ব যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা বায়োস্ফিয়ার রিজার্ভের প্রোগ্রামের থ্রু দিয়ে এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু ফান্ডিং যেটা, সেটা IUCN নিজেই কিন্তু এগুলোকে ফান্ডিং করে, এবং সেগুলোকে মেনটেনেন্সেরও কিছুটা দায়িত্ব কিন্তু IUCN এর সেখানেতে থাকছে, বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড WWF যেটা আমরা জানি, তো সেই অর্গানাইজেশনে থাকে। তো এই ক্ষেত্রে বায়োস্ফিয়ার রিজার্ভের জায়গাটা অনেকটা বড় হয়, আর বায়োস্ফিয়ারের সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষ নিজেও কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের একটা পার্ট। বায়োস্ফিয়ার রিজার্ভের একটা কোর এরিয়া থাকে যেখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ একদম পুরোপুরিভাবে একদম নিষিদ্ধ থাকে। এরপর একটা জায়গা থাকে যেটাকে বলছে বাফার এরিয়া। এই বাফার এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি ফরেস্ট, যে ধরো সংরক্ষণের জন্য যে সমস্ত ফরেস্ট অফিসার বা ফরেস্টের যে অফিসগুলো সেইগুলো এই রিজিয়নে থাকে, এবং তার সাথে সাথে দেখো বিভিন্ন এডুকেশনাল ট্রেনিং সেন্টার বা রিসার্চ সেন্টার এইগুলো সমস্ত, এবং তার সাথে সাথে ধরো যে হয়তো ট্যুরিজমের ক্ষেত্রে অনেক সময় ফরেস্টের নিজস্ব গেস্ট হাউস, সেইগুলো কিন্তু এখানেতে অ্যাকচুয়ালি কিছুটা বাফার এরিয়াতে থাকে। আর তার বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রানজিশনাল এরিয়া। এইখানে অ্যাকচুয়ালি প্রাইভেট হোটেল বা যখন আমরা গিয়ে থাকি ওখানে খাবার জায়গা,
বা ওখানকার লোকাল মানুষজন যারা রয়েছে তারা এই ট্রানজিশনাল রিজিয়নেতেই তারা থাকে, চাষ করে, এবং এইখানের বনভূমি যদি নষ্ট হয় সেখানে আবার প্ল্যান্টেশন করে বনভূমিটাকে রিকভার করার চেষ্টা করা হয়। তো সেইগুলো হচ্ছে সবই সেটা হচ্ছে ট্রানজিশনাল এরিয়া। তো বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু এইরকম তিনটে রিজিয়ন থাকে, একটা হচ্ছে কোর এরিয়া, একটা হচ্ছে বাফার এরিয়া, আর একটা হচ্ছে ট্রানজিশনাল এরিয়া। এই তিনটে সম্পর্কে কিন্তু আইডিয়া থাকা খুব দরকার, কারণ এক্সামে এটা প্রায় লিখতে দেওয়া হয়। এবার বায়োস্ফিয়ারের মধ্যে সব থেকে প্রথম বায়োস্ফিয়ার যেটা ভারতে হয়েছিল সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা ছাড়াও দেখো নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, গালফ অফ মান্নার, এবং মানে এটা ছাড়াও দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তোমার বলতে হয় তাহলে সুন্দরবন, যেটা সেই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভও কিন্তু সেখানেতে অ্যাকচুয়ালি চলছে, মানে রয়েছে আর কি একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এইগুলো সবই কিন্তু ইনসিটু কনজারভেশনের মধ্যে আসছে। এটা ছাড়াও দেখো আরো ইনসিটু কনজারভেশনের দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় স্টেট গভর্নমেন্ট সেই জায়গাটাকে নির্বাচন করে তাকে ঘিরে সেখানকার জীবগুলো সংরক্ষণও করছে, আবার লজিস্টিক্স, সেখানকার যে সম্পদ রয়েছে, ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, তার প্রপার সায়েন্টিফিক ওয়েতে তার ইউটিলাইজেশনও করছে। তো এইগুলো সবটাই হচ্ছে রিজার্ভ ফরেস্টের অ্যাকচুয়ালি কাজ। এবং বিভিন্ন জায়গাতে কেরালা দিয়েতে বিভিন্ন জায়গাতে রিজার্ভ ফরেস্ট সেখানেতে রয়েছে, এবং তামিলনাড়ু বা ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর রিজার্ভ ফরেস্ট কিন্তু আছে। এরপর হচ্ছে স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি বলতে যেটাকে বোঝানো হয় অভয়ারণ্য। এবার অভয়ারণ্য যেটা হয়, স্যাংচুয়ারি যেমন দেখো পালামো স্যাংচুয়ারি ঝাড়খণ্ডে আছে। স্যাংচুয়ারি ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু উদ্ভিদ প্রাণী সবই সংরক্ষণ করা হয়, এবং এটাও পুরোপুরি স্টেট গভর্নমেন্টের আন্ডারেই এটা কিন্তু থাকে, এবং স্টেট গভর্নমেন্টে এটাকে রেগুলেট করে। এবার রিজার্ভ ফরেস্টের ক্ষেত্রে সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট বলে একটা অর্গানাইজেশন থাকে, তারাই আরো বেশি ভালোভাবে জিনিসগুলোকে মেনটেন করে, আর স্যাংচুয়ারির ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টই গোটা জিনিসটা যেটা সেটা মেনটেন করে। এবার দেখো যখনই আমরা এই কনজারভেশনের কথা আসছি, তখন যেমন দেখো সেখানে ন্যাশনাল পার্ক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেখানেতে রিজার্ভ ফরেস্ট আছে, স্যাংচুয়ারি আছে, তার পাশে পাশে আরো স্থানীয় মানুষজনও কিছু কিছু জায়গাকে এত বেশি পবিত্র মনে করে যে সেই পবিত্র মনে করার জন্য সেই জলাশয় বা কিছু জায়গাতে মানুষজন কিন্তু চট করে সেই জায়গায় যায় না, বা সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে, যার জন্য সেই অঞ্চলের যে জীবগুলো আছে তারা কিন্তু অনেকটা সংরক্ষিত হয়। তো সেইভাবেও কিছু জায়গা কিন্তু ইনসিটু কনজারভেশনের মধ্যে আসে। যেমন দেখা যায় যে কেরালার কিছু গ্রাম আছে, ঠিক আছে। এবার দেখো মানে যেমন দেখো এখানেতে যেটা বলা হচ্ছে কোদানাদ বলে এলিফ্যান্ট সেন্টার বলে কেরালার মধ্যে একটা গ্রাম আছে। এই গ্রামের মানুষজন হাতিকে ভগবান বলে পুজো করে, এবং সেখানে সাধারণ মানুষের সাথেই হাতি থাকে, তাদেরকে লালন পালন করে, ওদেরকে বাড়ানো হয়, এবং ওদের পিঠে চেপে বিভিন্ন কাজ সেখানকার মানুষজন যাতায়াত করে, এবং জঙ্গলের মধ্যে থেকে তাদের লালন পালন করছে। তো এইরকম টাইপের কিছু জিনিস দেখতে পাওয়া যায়। সেখানে দেখো যে স্থানীয় মানুষই তারাই কিন্তু ওই জীবকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে, বা ওই বনভূমিকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। কিছু জায়গা আছে যেগুলোকে বলা হয় স্যাক্রেড ফরেস্ট। যেমন অ্যাকচুয়ালি মেঘালয়ের অনেক জায়গা আছে যেখানে বনভূমি যেগুলো, এগুলোকে তারা খুব পবিত্র মনে করে, এবং এই বনভূমিগুলোতে যখন মানুষ প্রবেশ করে তখন খালি পায়ে তারা কিন্তু প্রবেশ করে, এবং নিয়ম হচ্ছে যে কোনো কিছু জিনিস অ্যাকচুয়ালি হাতে করে সঙ্গে নিয়েও যাওয়া যাবে না, আবার বনভূমি থেকে কোনো কিছু নিয়ে কিন্তু বেরোনোও যাবে না। তো গোটাটাই খালি চোখে দেখে অনুভব করতে হবে বনভূমির সৌন্দর্য। এবার এইরকম টাইপের হওয়ার জন্য অটোমেটিক্যালি ওখানকার যে পাখি রয়েছে, গাছপালা, পুরনো গাছপালা রয়েছে, সেগুলো ওখানেতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ হয়ে রয়েছে, এবং সেখানেতে মানুষজনের একটা ভয় বা ভক্তি যে কোনো কারণেই হোক, তারা যেহেতু ওই বনভূমিগুলোকে সবসময় অ্যাভয়েড করে, তো ন্যাচারালি দেখা যায় ওখানকার জীবগুলো কিন্তু অটোমেটিক্যালি সংরক্ষিত হয়। ঠিক সেরকমই দেখা যায় স্যাক্রেড লেক, যে পাহাড়ের উপরে এমন কিছু কিছু জায়গায় লেক আছে, যেমন দেখো সিকিমে খেচিপেড়ি লেক বলে একটা লেক আছে। তো সেখানকার যে জলাশয় সেটাকে ওখানকার স্থানীয় মানুষজন এটাকে দেখতে কিছুটা দেখো মানে এটাকে দেখে ওরা যেটা বলে থাকে সেটা হচ্ছে শিব ঠাকুরের বাঁ পায়ের ছাপ। তো ওই রকম একটা গঠনযুক্ত হওয়ার জন্য ওরা অ্যাকচুয়ালি কিন্তু ওটা মেনে চলে, এবং ওরা মনে করে যে ওই নদী মানে ওই জলাশয়টা প্রচন্ড পবিত্র, এবং সেই জন্য ওরা কিন্তু এখানেতে এই জলাশয়ে পা দেয়া বা হাত মুখ ধোয়া কিছুই থাকে না। এবং ওই জলাশয়ের মধ্যে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো বহু প্রাচীন মাছ, এবং তারাও কিন্তু দেখো ওখানকার মধ্যেতে ওই রকম একটা ভাবমূর্তি হওয়ার জন্য ওরা কিন্তু অটোমেটিক্যালি ওই জায়গাগুলোতে সংরক্ষিত হচ্ছে।
তাহলে এইভাবেই দেখো বিভিন্ন জায়গায় যে কনজারভেশন যেটা, সেই কনজারভেশন চলছে। এবার এগুলো সবই ইন সিটু কনজারভেশন। এবার চলে আসছে এক্স সিটু কনজারভেশন, যে কোনো ক্ষেত্রে হয়তো যেখানে জীবগুলো ছিল সেখানে সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে, তখন ওদেরকে ওই পরিবেশ থেকে সরিয়ে নিয়ে এসে একটা ভালো কোনো পরিবেশে কৃত্রিম একটা পুরোপুরি পরিকাঠামো তৈরি করে তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। যেমন জুলজিক্যাল গার্ডেন বা জু, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় চিড়িয়াখানা, এটা অবশ্যই এক্স সিটু কনজারভেশনের একটা পার্ট। এবার দেখো জুয়েতে আমরা কেন জীবকে সংরক্ষণ করি। প্রথম হচ্ছে এখানে এন্ডেঞ্জার স্পিসিসকে আর্টিফিশিয়ালি কনজার্ভ করা হচ্ছে এবং খুব ভালোভাবে ব্যবস্থাপনা করে সংরক্ষণ করা হচ্ছে, যাতে চট করে এরা ধ্বংসের পথে না যায়। তাদের অ্যাকচুয়ালি ফুড হ্যাবিট এবং আচার আচরণ সম্পর্কে রিসার্চ করার জন্য জঙ্গলের তুলনায় চিড়িয়াখানাতে রিসার্চ করাটা অনেকটা যুক্তিসঙ্গত এবং অনেকটা সুবিধাজনকও বটে। অন্যদিকে অ্যাস্থেটিক বিউটি এবং এন্টারটেনমেন্ট, এখানে আশপাশে মানুষজন যখন এই চিড়িয়াখানাগুলোতে যায় বা ছোটরা যখন যায়, তখন বিভিন্ন প্রাণী সম্পর্কে তারা একটা ভালোবাসা জন্মায়, তাদেরকে দেখে তারা মজা পায় এবং ন্যাচারালি দেখা যায় মন কিন্তু অনেকটা ভালো হয়। অন্যদিকে ব্রিডিং সেন্টার, এই জায়গাগুলোতে তাদের কিন্তু সংখ্যাতেও বাড়ানোর চেষ্টা করা হয় আর্টিফিশিয়ালি, তো সেই ক্ষেত্রে দেখো ব্রিডিং সেন্টারের হিসেবে ওটা কাজ করছে। এডুকেশনাল পারপাস, বিভিন্ন জীব সম্পর্কে যে সাধারণ জ্ঞান, সেই জ্ঞানগুলোও দেখো এখানেতে আমরা পাই, কারণ ওখানে গেলেই কিন্তু বোর্ডের মধ্যেতে ওই জীবগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য লেখা থাকে। এবং অবভিয়াসলি একটা মাস কনসাসনেস, মানুষের মধ্যে ছোটবেলা থেকে একটা জনসচেতনতা তৈরি করা, যে পরিবেশের মধ্যে জীবগুলো, অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে তারা কতটা ইম্পর্টেন্ট আমাদের ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য, সেই জ্ঞানটা তাদের ছোটবেলা থেকেই পাওয়া। তাতে দেখা যাবে অটোমেটিক্যালি সব জীবকে সংরক্ষণের একটা দায়িত্ব বা তার একটা ইচ্ছা তার ছোটবেলা থেকেই মনের মধ্যে তৈরি হবে। অন্যদিকে দেখো জু যেটা হয় বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে ওপেন রেঞ্জ জু, যে ক্ষেত্রে একটা বড় ঘেরা জায়গায় প্রাণীগুলোকে ছেড়ে রাখা হয়, আর যখন মানুষজন যায় তখন তাকে গাড়ির মধ্যেতে বসিয়ে, খাঁচার মধ্যে বসিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাণীগুলো নর্মালি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেই প্রাণীগুলোকে গাড়ি করে দেখানো হয়। তো এই কনসেপ্টটাকে বলা হয় ওপেন রেঞ্জ জু। কারণ এমনি খাঁচার মধ্যে প্রাণী ভরে রাখলে তাদের মৃত্যু হারটা খুব বেড়ে যায়, তো সেই জন্য তাদেরকে এরকম খোলা প্রাকৃতিক পরিবেশে রেখে অনেক সময় রাখা হয়। কোনো সময় যদি আগেকার যে পদ্ধতি, এখন এগুলো বন্ধ হয়ে গেছে, যে কোনো রাস্তার ধারে কোনো একটা মানে চিড়িয়াখানা নির্মাণ করে সেখানে খাঁচার ভেতর প্রাণীগুলোকে রেখে দেওয়া হতো এবং মানুষজন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সেই খাঁচার সামনে গিয়ে গিয়ে জীবগুলোকে দেখতো। এক্ষেত্রে কিন্তু মৃত্যু হার অনেক বেশি হয়, সেই জন্য আস্তে আস্তে এই ধরনের জিনিস যেগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। জঙ্গল সাফারি যেটা, সেটা হচ্ছে যে জঙ্গলেরই একটা সাইডে, যে কোনো একটা ধরো রিজার্ভ ফরেস্ট বা ন্যাশনাল পার্ক, তাই সাইডের কিছু জায়গায় কিছু রাস্তা তৈরি করা হয়, যে রাস্তা দিয়ে গাড়ি করে বা সাফারি করে, জিপ সাফারি করে মানুষজনকে ঘোরানো হয় এবং ওই জঙ্গলের সাইডেতে, মানে এটা মেনলি বাফার রিজিয়নগুলোতে করা হয়। যখন কোর রিজিয়ন থেকে কোনো প্রাণী হয়তো বেরিয়ে আসে, তখন এই বাফারের এখানে দাঁড়িয়ে হয়তো অনেক প্রাণীকে কিন্তু দেখাও যায়, তো সেটাকে বলা হয় জঙ্গল সাফারি। অন্যদিকে পেটিং জু, যে যে প্রাণীগুলো ক্ষতিকারক নয় এবং মানুষ সেগুলো প্রতিপালন করতে পারে, সেই রকম কিছু প্রাণীকে নিয়ে অনেক জায়গাতে চিড়িয়াখানার মতো করে দেওয়া হয়, যেখানে মানুষজন, ছোটরা বা মানুষজন যেতেও পারে, বিভিন্ন প্রাণী সম্পর্কে ধারণাও পাবে এবং প্রয়োজন পড়লে তারা কিন্তু ওখান থেকে সেই প্রাণী কিনেও আনতে পারবে। তো এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় পেটিং জু। অন্যদিকে অ্যানিমাল থিম পার্ক, যেমন ডিসনিল্যান্ড, এরকম জায়গাগুলোতে যেটা হয় যে ক্ষতিকারক নয় এরকম বেশ কিছু প্রাণী ওখানেতে ধরো রাখা হয়, যেমন জিরাফ, জেব্রা, মানে হার্বিভোর যে অ্যানিমালগুলো সেগুলো, এবং সেখানে মানুষজন যায়, ঘোরে, সারাদিন থাকেও মাঝে মাঝে রাত্রেবেলা, এবং যখন তারা থাকছে, ঘুরছে, তখন বিভিন্ন প্রাণীর সাথে তারা ইন্টারঅ্যাক্ট করছে, তাদেরকে দেখছে, তাদের আচার আচরণ সম্পর্কে বুঝছে। তো সেই ধরনের জিনিসের মাধ্যমেও কিন্তু দেখো অ্যানিম্যাল থিম পার্ক, সেটাও জীব সংরক্ষণের একটা ব্যাপার। আর একটা হচ্ছে এভিয়ারি, যেটাকে বলা হয় পাখিরালয়, যেখানেতে অ্যাকচুয়ালি বিরাট বড় বড় খাঁচা নির্মাণ করে অ্যাকচুয়ালি তার ভেতরেতে গাছের লাগিয়ে সেই গাছগুলোর মধ্যে বিভিন্ন পাখিকে এনে রেখে দেওয়া হয় তার ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে, এবং মানুষজনকে অনেক সময় খাঁচার বাইরে থেকে বা খাঁচার ভেতরে ঢুকে তারা বিভিন্ন ওই পাখিগুলোকে দেখে এবং সেইগুলোকে দেখে তারা তাদের সম্পর্কে জ্ঞান আরোহণ করে। তো এই জিনিসটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে এভিয়ারি। এবার যে কোনো জু এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জু এর ম্যানেজমেন্ট, কারণ সেখানে প্রচুর মানুষজন যায় যারা প্রাণীকে ক্ষতি করতে পারে। আবার দেখো, আবার যে প্রাণীগুলো রয়েছে, যদি মানুষ খুব কাছাকাছি সেই বন্য প্রাণীর কাছে চলে যায়, তাহলে আবার সেই মানুষও কিন্তু সেই প্রাণীর হাত থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তো সেই জন্য বেশ কতগুলো জিনিসের দিকে গুরুত্ব রেখে অ্যাকচুয়ালি জুয়ের ম্যানেজমেন্ট সিস্টেমকে ঠিকঠাক রাখা হয়। যেমন প্রথম, প্রত্যেকটা জীবকে ঠিকমতো দেখার জন্য তার অবজারভেশন এবং স্পেস দিতে হবে, এবং এমনভাবে দেখো প্রাণীগুলোকে রাখতে হবে যাতে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারে, স্পেস তারা পায়, এবং জীবও যাতে, যে যারা মানুষরা যারা দেখতে যাচ্ছে তারা যাতে ওই জীবটাকে ভালো করে দেখতেও পায়, কিন্তু আবার খুব জীবটার কাছাকাছিও যাতে না চলে যায়। অন্যদিকে হোর্ডিং বোর্ড, যে যেখান দিয়ে তারা যাচ্ছে সেখানেতে রাস্তা তৈরি আছে এবং তার সাথে সাথে হোর্ডিং বোর্ড দেওয়া থাকবে যে কোন দিকে কোন প্রাণীটা রাখা আছে, তাতে অ্যাকচুয়ালি জুয়ের মধ্যে ঘুরতে সুবিধা হয়। প্রত্যেকটা প্রাণী যেগুলো জুয়েতে রাখা রয়েছে তাদের ডায়েট চার্ট তৈরি করতে হয়, এবং তারা অসুস্থ হলে তাদের ট্রিটমেন্টও কিন্তু করতে হয়। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ নইলে প্রাণী মরতে শুরু করলে অ্যাকচুয়ালি সেটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়। অনেক সময় এক্সচেঞ্জ প্রোগ্রাম করা হয়, যে কোনো দেশেতে কোনো এক ধরনের প্রাণীকে হয়তো সংখ্যায় প্রচুর বাড়ানো হয়েছে, তখন সেখান থেকে ওই প্রাণীগুলোকে অন্য দেশে দেওয়া হয় এবং সেই দেশ থেকে কিছু প্রাণী আমাদের দেশেতে নিয়ে আসা হয়। এইরকম অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ প্রোগ্রাম করা হয় এবং সিকিউরিটির ব্যবস্থা রাখা হয় যাতে সবাইকে সংরক্ষণ দেওয়া সম্ভব হয়, যে মানুষও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আবার অন্যান্য জীব যেগুলো ওখানে যে চিড়িয়াখানার মধ্যে রয়েছে তারাও কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে এগুলো হচ্ছে সেটা হচ্ছে দেখো যে সবার ফার্স্টেতে জুলজিক্যাল পার্ক বা জু যেটাকে বলছে সেটা। সেকেন্ড হচ্ছে পাবলিক অ্যাকোয়ারিয়াম, যেক্ষেত্রে জলজ জীবগুলোকে অ্যাকচুয়ালি সংরক্ষণ করার কথা ভাবা হয়, এবং বিভিন্ন দেশেতে বিরাট বড় বড় অ্যাকোয়ারিয়াম তৈরি করে সেখানে কিন্তু জলজ জীবকে সংরক্ষণ করা হয়। যেমন ইউনাইটেড স্টেটসে অ্যাকচুয়ালি ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম এরকম একটা সিস্টেম আছে। ঠিক সেরকমই দেখা যায় যে ক্যালিফোর্নিয়াতেও সেখানে কিন্তু অ্যাকচুয়ালি মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম সেখানেতে রয়েছে। এটা ছাড়াও দেখো চায়নাতেও এরকম কিন্তু অ্যাকচুয়ালি চিমেলং ওশেন কিংডম বলে এরকম অ্যাকোয়ারিয়াম সেখানেতে আছে, যেখানে বিভিন্ন সামুদ্রিক জীবকে রাখা হয়েছে। এবার এটা ছাড়াও দেখা যায় দুবাই বা জাপানেতে অ্যাকচুয়ালি সমুদ্রের নিচে দিয়ে টানেল তৈরি করা হয়েছে, বা দুবাইতে শপিং মল আছে যেটা সমুদ্রের নিচে, সেগুলো এক প্রকার অ্যাকোয়ারিয়ামেরই মতো, এবং সেখান থেকেও কিন্তু বিভিন্ন প্রাণী, সেখানে সামুদ্রিক প্রাণী যেগুলো সেগুলো দেখা সম্ভব হয়। তো এইরকম পাবলিক অ্যাকোয়ারিয়াম তৈরি করে জলজ যে জীবগুলো রয়েছে তাদেরকে কিন্তু সংরক্ষণের কথা ভাবা হয়। অন্যদিকে সংরক্ষণের আর একটা পদ্ধতি হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশন। ক্রায়োপ্রিজার্ভেশন যেটা হয় সেটা হচ্ছে লিকুইড নাইট্রোজেনের মধ্যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে শুক্রাণু, ডিম্বাণু, ফুলের পরাগরেণু বা জাইগোট বা বীজ সেগুলোকে সংরক্ষণ করা হয়। এবং এটা সংরক্ষণ করার কারণ হচ্ছে যে প্রাকৃতিক কারণে কোনো ডিজাস্টারে যদি জীবগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে টেস্ট টিউব বেবি যেটাকে বলা হয়, সেখানে শুক্রাণু, ডিম্বাণু কৃত্রিমভাবে যোগ করে জাইগোট তৈরি করে তাকে অ্যাকচুয়ালি বাড়ানো হয়, এবং তাকে লালন পালন করে যখন বাড়ানো হচ্ছে তো তখন কিন্তু সেখান থেকে আবার নতুন জীব তৈরি করা সম্ভব হয়। তো এই ধরনের ভাবেই মানে এই টাইপেই যখন দেখো সংরক্ষণ করা হচ্ছে তখন সেটাকেই বলছে ক্রায়োপ্রিজার্ভেশন। এক্ষেত্রে ডিএনএ সংরক্ষণ যদি করা হয় তখন তাকে বলা হয় জিন ব্যাংক। যদি অ্যাকচুয়ালি এমব্রিও অ্যাকচুয়ালি সংরক্ষণ করা হয় বা ভ্রূণ সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হয় এমব্রিওনিক স্টেম সেল প্রিজার্ভেশন। এটা ছাড়াও দেখো সিড ব্যাংক, ওভা ব্যাংক, তো এগুলো বলা হয় যে সিড ব্যাংক মানে হচ্ছে অ্যাকচুয়ালি যখন কৃত্রিমভাবে অ্যাকচুয়ালি শুক্রাণু সংরক্ষণ করা হচ্ছে, ওভা ব্যাংক হচ্ছে যখন ডিম্বাণু সংরক্ষণ করা হচ্ছে, ওভা সংরক্ষণ করা হচ্ছে, সেই রকম নাম অ্যাকচুয়ালি দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে দেখবে এটাকে বলা হয় জার্ম প্লাজম কনজারভেশন। জার্ম প্লাজম মানে হচ্ছে সিড, যদি বীজ সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলে জার্ম প্লাজম কনজারভেশন। এবার দেখো ওই রকম ভাবেই বলা হচ্ছে ওভা ব্যাংক, ডিম্বাণু সংরক্ষণ হচ্ছে, স্পার্ম ব্যাংক, শুক্রাণু সংরক্ষণ হচ্ছে, সিড ব্যাংক, বীজ সংরক্ষণ করা হচ্ছে, এবং যখন প্রয়োজন হবে ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটা বলে আইভিএফ ইটি, ইনভিট্রো ফার্টিলাইজেশন এমব্রিও ট্রান্সফার। তো এর মাধ্যমে অ্যাকচুয়ালি টেস্ট টিউব বেবির মাধ্যমে ওই জীবকে পুনরায় সৃষ্টি করা যেতে পারে। এবং ইনভিট্রো ফার্টিলাইজেশন করার পর যেটা করা হয় যে সারোগেট মাদার, কোনো একজন ধাত্রীমা, তার দেহের ভেতরেতে ওই চাইল্ডটা যেটা সেটা বাড়ানো হয়। এবার অ্যাকচুয়ালি কি হয় যে যখনই হয়তো আমি সাপোজ বললাম রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু কৃত্রিমভাবে তাদের শুক্রাণু, ডিম্বাণু অ্যাকচুয়ালি স্টোর করা আছে, তো কৃত্রিমভাবে ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হবে। অন্য দেশের কোনো বাঘের দেহের ভেতরেতে অ্যাকচুয়ালি ওই ডিম্বাণু যেটা এবং শুক্রাণু যেটা ফার্টিলাইজড করে যে জায়গাটা তৈরি করা আছে সেটা প্রতিস্থাপন করা হবে। এবার যখনই অ্যাকচুয়ালি ওই চাইল্ডটা ডেভেলপ হবে ওই ধাত্রীমা বা সারোগেট মাদারের দেহেতে, তখন সে কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি রয়্যাল বেঙ্গল টাইগারের বৈশিষ্ট্যযুক্ত হবে। তার কারণ হচ্ছে
যে ডিএনএটা কিন্তু পুরোটাই পেয়েছে যেটা, সেটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের। তো এই টেকনিকের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি জীবের সংখ্যা যেটা, সেটাকে আবার আর্টিফিশিয়ালি বাড়িয়ে নেওয়া সম্ভব হয়। এইভাবেই দেখো, যখন আর্টিফিশিয়ালি আমরা কোনো সময় কোনো উদ্ভিদকে সংরক্ষণ করছি, সেক্ষেত্রে যেটা সাহায্য নিই সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এবং বোটানিক্যাল গার্ডেনে যেটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করা হয়, চাষ করে তাদেরকে বাড়ানো হয়, সংরক্ষণ করা হয় এবং মানুষকে দেখানোর জন্য তাকে ডিসপ্লে করা হয়। এবার যদি বৃক্ষ জাতীয় উদ্ভিদের বোটানিক্যাল গার্ডেন হয় সেটাকে বলা হয় আরবোরেটাম। যদি পাইন গাছের অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেন হয় সেটাকে বলা হয় পাইনেটাম। যদি বাঁশ গাছের বোটানিক্যাল গার্ডেন হয় সেটাকে বলা হয় ব্যাম্বু সেটাম। আর যদি অর্কিড গাছের বোটানিক্যাল গার্ডেন হয় তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় অর্কিডেরিয়া। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেখানে বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়েছে আর যেখান থেকে গাছটা আনা হয়েছে সেখানকার পরিবেশ আলাদা। তো অনেক ক্ষেত্রে কি করা হয়, সেখানেতে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে গ্রিন হাউস তৈরি করা হয় এবং সেখানে সেই জীব সেই উদ্ভিদগুলোকে গ্রিন হাউসের ভেতরে টেম্পারেচার কন্ট্রোল করে, ময়েশ্চার কন্ট্রোল করে তাদেরকে চাষ করা হয়। এবার খুব ইম্পর্টেন্ট যে বোটানিক্যাল গার্ডেনগুলো রয়েছে তার মধ্যে একটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউই, এটা হচ্ছে ইউকেতে আছে। অন্যদিকে দেখো শিকাগো অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেন ইউএসএতে আছে। অন্যদিকে ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেন, সেটা এটাও ইউএসএতে রয়েছে। রিও ডি জেনেরিও বোটানিক্যাল গার্ডেন, এটা নাম শুনেই বুঝতে পারছো ব্রাজিলে আছে। এটা হচ্ছে উটিতে, যেটা গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন অ্যাকচুয়ালি উটিতে আছে, আমাদের ভারতের। এটা লয়েড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিং। তো এই বোটানিক্যাল গার্ডেনগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো ওই রকম কাজ দেখো করে থাকে। এবার এদের গুরুত্ব কি, বোটানিক্যাল গার্ডেনের ইম্পর্টেন্স কি? প্রথম হচ্ছে এক্স সিটু কনজারভেশন, এটা এক প্রকারের। সেকেন্ড হচ্ছে জার্ম প্লাজম কনজারভেশন। জার্ম প্লাজম মানে বীজ বা সিড সংরক্ষণের একটা মাধ্যম। এখান থেকে হার্বেরিয়াম তৈরি করা হয়। হার্বেরিয়াম তৈরি করেও দেখা যায় যে কিছু উদ্ভিদকে রেখে দেওয়া হয় হার্বেরিয়াম তৈরি করে, যেটা ভবিষ্যতের জন্য। অন্যদিকে প্ল্যান্ট সিড এক্সচেঞ্জ প্রোগ্রাম, অন্য দেশের সাথে বীজ আদান প্রদান করেও অর্থনৈতিক গুরুত্ব সেটা পাওয়া যায়। আর যেমন দেখো আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, এবং সেখানেতে দেখো সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বোটানিক্যাল গার্ডেন। এবং সেখানে গ্রেট বেনিয়ান ট্রি, একটা বিরাট বড় বট গাছ আছে, যে বট গাছটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে 1.6 হেক্টর জমি জুড়ে এটা রয়েছে এবং সেখানকার মধ্যে 3618টা এখানে স্তম্ভমূল বা প্রপ রুট আছে। এবং এর বয়স অনুমান করা হয় প্রায় 250 বছরেরও বেশি। এবং এর স্তম্ভমূল যেগুলো রয়েছে বা প্রপ রুটগুলি এতটা চওড়া হয় যে অরিজিনাল যে গুঁড়ি যেটা যেখান থেকে গাছটা শুরু হয়েছিল সেইটা আর খুঁজে পাওয়া যায় না। তবে মনে করা হয় যে সেই অরিজিনাল যে গুঁড়িটা রয়েছে সেটা হয়তো নষ্ট হয়ে গেছে এবং তার যে ওই স্তম্ভমূল যে প্রপ রুট যেগুলো রয়েছে সেইগুলোই এখন বর্তমানে এত চওড়া, প্রত্যেকটাই মনে হয় যেন এক একটা গুঁড়ি। এবার দেখো সংরক্ষণের কথা যখন আরেকটা আসে তখন সেখানেতে আরেকভাবে এটাকে বলা হয়, সেটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের মধ্যেও অ্যাকচুয়ালি বেশ কিছু জিনিস সংরক্ষণ করা হয়। তবে আমাদের অ্যানিম্যাল কিংডমের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ফসিল দেখবে সংরক্ষণ করা হয় মিউজিয়ামে, সেই অর্থে এটা গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি মিউজিয়াম কথাটা মৌজিয়ন বলে একটা শব্দ থেকে এসছে, যে মৌজিয়াম কথাটার অর্থ হচ্ছে যে গ্রিসে বলা হয় যে শিল্পকলার দেবী যেটা, সেটা হচ্ছে মুসেস। তো মুসেসের ঘর, সেই অর্থ থেকে এখানে মিউজিয়াম শব্দটা যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে। এবং আর্কিওলজিক্যাল ওয়ার্ক অর্থাৎ মাটি খুঁড়ে সেখান থেকে দেখো যে জীবাশ্ম বা এগুলো বার করা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি মিউজিয়ামের সাথে বায়োলজি রিলেট করে এবং এই সমস্ত অস্থিগুলোকে তুলে এনে সেগুলোকে কিন্তু স্টোর করা হয়, সেটা হচ্ছে মিউজিয়াম। এবার যে কাজগুলো করা হয়, যে হঠাৎ করে যখন এরকম ফসিল বা কিছু পাওয়া যায়, সবার প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে স্পেসিমেনটাকে কালেক্ট করা হয়, স্পেসিমেন কালেকশন। তারপর তার সম্পর্কে তথ্য জোগাড় করা হয়, যেটাকে বলা হয় ডকুমেন্টেশন। তারপর এটার একটা প্রপার প্রিজার্ভেশন করা হয় যাতে এটা আর ক্ষতিগ্রস্ত না হয়, যে অবস্থাটা পাওয়া গেছে সেটাকে সেই অবস্থায় সংরক্ষণ করা হলো। এবং লাস্ট হচ্ছে এক্সিবিশন, এটা মানুষকে অ্যাকচুয়ালি দেখানোর জন্য, এক্সিবিট করার জন্য সেটাকে ডিসপ্লে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে তার তথ্যগুলোকে ওখানে লিখে রাখা হয় যাতে সাধারণ মানুষ ওই জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারে। এবার মিউজিয়ামের বিভিন্ন টাইপ হয়, যেমন আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যেখানে পুরাতাত্ত্বিক জিনিসগুলোকে সাজানো হয়। আর্ট মিউজিয়াম, পুরোনো দিনের ছবি যেগুলো বিভিন্ন যারা খুব নামি পেন্টার তাদের ছবিগুলোকে সেখানে সংরক্ষণ করা হয়। হিস্টোরিক্যাল মিউজিয়াম, যেখানেতে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বা সেখানকার যে স্থাপত্য যেগুলোকে বলা হয় সেগুলোকে সেখানেতে সংরক্ষণ করা হচ্ছে। এবং এখানকার মধ্যে যেটা বায়োলজির সাথে রিলেটেড সেটাকে বলা হয় ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম।
ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামে যেটা করা হয় যে বিভিন্ন প্রাণী যখন মারা যায় তখন তার দেহের বহিরাবরণটাকে কালেক্ট করা হয় এবং সেটাকে প্রিজার্ভ করা হয়। ভেতরের মাংস বা পরিপাকতন্ত্র এগুলো তো আস্তে আস্তে পচে যায়, এগুলোকে সব রিমুভ করে ওর ভেতরেতে অ্যাকচুয়ালি তুলো মানে সিনথেটিক তুলো বা থার্মোকল দিয়ে ওর শেপটাকে তৈরি করে ওপরেতে চামড়াটাকে বসিয়ে দেওয়া হয়। তাতে দেখা যায় যে অ্যাকচুয়ালি বাইরের গঠনটা দেখেই তো আমরা কোনো প্রাণীকে চিনি, তো সেই গঠনটা কিন্তু ওখানেতে অ্যাজ ইট ইজ দেখতে পাওয়া যায়। তো এটাকে বলা হয় ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম এবং এই গঠনটা দীর্ঘদিন থেকে যায় এবং তার তথ্যগুলো ওই আশপাশে লিখে রাখা হয় এবং এখান থেকে দেখা ছোটদের মানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অথচ সেই প্রাণীগুলোকে তারা দেখতেও পাচ্ছে চোখে এবং তাদের সম্পর্কে তথ্যগুলো তারা পড়তেও পারছে। এটা ছাড়াও দেখো সায়েন্স মিউজিয়াম থাকে। সায়েন্স মিউজিয়াম যদিও দেখা যায় যে ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা এখানে বেশি থাকে, বায়োলজির খুব বেশি অ্যাপ্লিকেশন থাকে না। আর একটা হচ্ছে জেনারেল মিউজিয়াম। জেনারেল মিউজিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি সব কিছু ধরনের জিনিস অ্যাকচুয়ালি এক জায়গাতে থাকে এবং এখনকার ম্যাক্সিমাম মিউজিয়ামই হচ্ছে জেনারেল মিউজিয়াম, যেখানে সব কিছুই থাকে। সেখানে ধরো ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামের মতো ব্যাপারগুলোও রয়েছে, আবার অ্যাকচুয়ালি সায়েন্স মিউজিয়ামের মতো ফিজিক্সের ব্যাপারগুলোও আছে, আবার সেখানে আর্কিওলজিক্যাল মিউজিয়ামের মতো কিছু স্থাপত্যও আছে, আবার ধরো সেখানে ফসিল যেগুলো সেই ফসিলগুলো রাখা রয়েছে। তো ম্যাক্সিমাম মিউজিয়ামই এখন কিন্তু জেনারেল মিউজিয়াম। আর একটা কনসেপ্ট এখন আসছে যেটাকে বলছে ওয়েব মিউজিয়াম, যে পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়িয়ে সব মিউজিয়াম দেখার সব মানুষের পক্ষে সম্ভব না। তো সেই জন্য এখন প্রত্যেকটা মিউজিয়ামেরই নিজস্ব একটা করে ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে ভিজিট করলে তুমি কিন্তু সেই মিউজিয়ামের সমস্ত জিনিস ওখানে যে ছবির মাধ্যমে দেখতে পাবে এবং তার সাথে সাথে ওই প্রত্যেকটা জিনিসের যে বর্ণনা সেই বর্ণনাগুলো ওখানে তুমি পড়তে পারবে। তাহলে সেক্ষেত্রে দেখো তুমি কোনো জায়গা না গিয়ে বাড়িতে বসে থেকে কিন্তু বিভিন্ন মিউজিয়ামের সম্পর্কে আইডিয়া পেয়ে যাচ্ছ। তো এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি বলে ওয়েব মিউজিয়াম। এবার যে মিউজিয়ামগুলো দেখো খুব পপুলার, যেগুলো খুব বিখ্যাত, তার মধ্যে দেখো প্রথম রয়েছে রোমের ক্যাপিটোলাইন মিউজিয়াম, এটা খুব বিখ্যাত মিউজিয়াম। এবং সেকেন্ড রয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম লন্ডন। থার্ড যেটা রয়েছে কলকাতা জাদুঘর কলকাতা মিউজিয়াম। আর ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে পাটনা মিউজিয়াম। তবে দুটো দেখো বাইরের দেশের এবং দুটো যেটা সেটা হচ্ছে ভারতীয় মিউজিয়াম, দুটো এখানেতে বলা হচ্ছে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে হার্বেরিয়াম। দেখা যায় যে সব উদ্ভিদকে গোটা পৃথিবী থেকে এনে কিন্তু বোটানিক্যাল গার্ডেনে রাখা সম্ভব নয়। সেই জন্য যে উদ্ভিদগুলোকে কখনোই আমাদের এখানে রাখা যায় না বা যেগুলো সিজনাল প্ল্যান্ট মানে একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা দেশেতে হয়, সারা বছর তার নমুনাটাকে রাখার জন্য অ্যাকচুয়ালি হার্বেরিয়াম সিড তৈরি করা হয়। হার্বেরিয়াম সিড তৈরির পদ্ধতি কিন্তু আজকের এখনকার নয়, এটা বহু প্রাচীন কাল থেকে এবং অনেক আগে থেকেই ডারউইন বা এই রকম মানে এই সময়ে সমসাময়িক যে বিজ্ঞানীরা ছিলেন যারা উদ্ভিদ নিয়ে কাজ করেছেন তারা সবাই কিন্তু এই টেকনিক ফলো করেছিলেন। যেমন ডারউইন যখন বিগল অভিযানে যান তখন সেখানে বিভিন্ন দেশেতে যখন ঘুরতেন তখন সেখান থেকে বিভিন্ন উদ্ভিদ অংশ ছিঁড়ে নিয়ে সেগুলোকে পাতার নিচেতে বইয়ের নিচেতে বা খাতার মধ্যে রেখে বা ব্লটিং পেপার দিয়ে সেটাকে শুকিয়ে তার নমুনাগুলো খাতায় চিটিয়ে রাখতেন এবং তার তথ্য সেগুলো সম্পর্কে তথ্য যেটা সেটা লিখে রাখতেন। তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি কিন্তু হার্বেরিয়াম সিড। এবং বর্তমানে যেটা করা হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট মাপের 30 সেন্টিমিটার বা 45 সেন্টিমিটার মাপের একটা হার্বেরিয়াম সিট এটা পাওয়া যায়। আবার অনেক সময় আর্ট পেপার কিনে এনে সেটাকে 1/4 করে কেটে নিলেও হার্বেরিয়াম সিটের মোটামুটি একটা আকৃতি পাওয়া যায়। এবার সেই সিটের মধ্যে ওই রকম পাতাগুলোকে বা গাছের ডালকে শুকিয়ে নেওয়া হয়, দিয়ে আঠা দিয়ে আটকে নিচেতে লেবেলেতে ওর সম্পর্কে ডিটেল ডেসক্রিপশন লিখে দেওয়া থাকে যে কোথা থেকে পাওয়া গেছে, কবে পাওয়া গেছে, ওই গাছটার কি বিশেষত্ব। এতে সুবিধা হয়, এটা একটা বইয়ের মতো কাজ করে। ভবিষ্যতে যে কেউ ওই পাতাটা যখন নিয়ে দেখবে সে কিন্তু ওই গাছগুলো সম্পর্কে একটা অনুমান করতে পারবে। তো সেই জন্যই হার্বেরিয়াম সিড যেটা তৈরি করা হয় এবং হার্বেরিয়াম সিড কিন্তু সহজে নষ্ট হয় না। এবার দেখো এই হার্বেরিয়াম সিড তৈরির সময় যেটা করা হয়, প্রথমেই কোনো একটা গাছের পাটকে কাটা হয়, যে অংশটাকে শুকিয়ে অ্যাকচুয়ালি রাখা হবে এবং ওই অংশটা যখন কাটতে যাওয়া হয় তখন নির্বাচন করা হয় এমন অংশ যে অংশটাতে ওর ম্যাক্সিমাম জিনিসই কিন্তু রয়েছে, অর্থাৎ পাতা ফুল ফল সেগুলো আছে। বা খুব ছোট আকারের গাছ হলে সেক্ষেত্রে মূল সহ গোটাটাই কিন্তু পাতার মধ্যে শুকিয়ে রেখে দেওয়া হয়। প্রথম ওটা অ্যাকচুয়ালি কেটে নেওয়া হলো একটা অংশ, সেকেন্ড ব্লটিং পেপারের মধ্যে রেখে ওটাকে শুকোতে দেওয়া হলো ওয়েট চাপিয়ে। এবার ব্লটিং পেপারের জায়গায় খবরের কাগজেও করা যেতে পারে, তবে ব্লটিং পেপারে কাজটা একটু তাড়াতাড়ি হয়, খবরের কাগজ হলে ওই জলটাকে সোক করতে একটু বেশি সময় লাগে। এবার অনেক সময় গাছের পাতা বা ফুল বা ফল যদি থাকে
মানে যত বেশি জল থাকবে অ্যাকচুয়ালি প্ল্যান্ট পার্টের মধ্যে, তত তাড়াতাড়ি ওটা পচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য যেটা করা হয় যে ওখানে যাতে ব্যাকটেরিয়াল গ্রোথ না হয়, ওটা যাতে না পচে, সেই জন্য ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যালকোহল 5:5:90 রেশিওতে ওর মিশিয়ে একটা সলিউশন প্রিপেয়ার করে রাখা হয় এবং মাঝে মাঝে এটা স্প্রে করা হয় যাতে কোনো পোকা না লাগে। এবং তারপর যখন ওটা পুরোপুরি শুকিয়ে যায়, তখন আঠা দিয়ে আস্তে আস্তে ওই প্ল্যান্ট পার্ট যেগুলো, সেগুলোকে ওই হার্বেরিয়াম শিটের মধ্যে চিটিয়ে দেওয়া হয়। এবং চিটিয়ে দেওয়ার পর যেটা করা হয় সেটা হচ্ছে নিচেতে লেবেলের মধ্যেতে ওর সম্পর্কে ডিটেল তথ্যগুলোকে লিখে দেওয়া হয়। তারপর এগুলোকে শর্টিং করা হয়, যে একই গ্রুপের যে প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোকে পরপর সাজিয়ে রেখে দেওয়া হয় এবং লাস্টেতে ওগুলোকে পুরো বাঁধাই করে একটা বইয়ের মতো তৈরি করে দেওয়া হয় এবং এটাই হচ্ছে বুক প্রিপারেশন। এবং এরপর ওটাকে অ্যাকচুয়ালি সেলফের মধ্যেতে সাজিয়ে বইগুলোকে রেখে দেওয়া হয়। বা দেখো এখানেতে যেমন দেখাচ্ছে যে বিভিন্ন সায়েন্টিস্ট এরা যেমন সমুদ্রের নিচের যে সমস্ত অ্যাকচুয়ালি অ্যালগি যেগুলো রয়েছে বা প্লান্ট যেগুলো, সেগুলোকে নিয়ে এরকম হার্বেরিয়াম প্রিপেয়ার করেছেন। তো এরকম বিভিন্ন মানুষজন আছেন যারা কিন্তু সায়েন্টিস্ট, যারা এরকমভাবে হার্বেরিয়াম প্রিপেয়ার করে। এবং তারা কিন্তু অনেক সময় এই ব্লটিং পেপারের মধ্যে ওই জিনিসগুলো দিয়ে, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল প্রেসার, যে এটা চিপে বেঁধে দেয়, যার জন্য কার্ডবোর্ডের মাঝেতে প্রচুর প্রেসার তৈরি হয় এবং অটোমেটিক্যালি ব্লটিং যে প্রসেসটা সেটা আরও তাড়াতাড়ি কিন্তু সম্পন্ন হয়। তো এখানেতে অ্যাকচুয়ালি আমাদের ভারতে যে অর্গানাইজেশনটা এই হার্বেরিয়াম নিয়ে কাজ করে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেটিক চেঞ্জ। তারা কিন্তু এই হার্বেরিয়াম নিয়ে প্রচুর কাজ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এবং অ্যাকচুয়ালি কলকাতাতে এর যে অফিস আছে সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পাশেই, সেটা হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং এখানেতে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম আছে এবং সেখানেতেই প্রচুর হার্বেরিয়াম সিড কিন্তু অ্যাকচুয়ালি সংরক্ষণ করা হয়। এবং আরও একটা ব্যাপার রয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু গাছের পাতা বা কিছু নয়, অনেক ক্ষেত্রে কিন্তু এই ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের মতো অনেক জায়গাতেই দেখো বিভিন্ন প্রাণীগুলোকেও সংরক্ষণ করা হয় ড্রাই করে এবং তারা নষ্ট হয় না, পতঙ্গ বা পাখিকে এইভাবে সংরক্ষণ করা সম্ভব। আবার অনেক ক্ষেত্রে অনেক গাছের ডাল বা গুঁড়ি যেগুলো রয়েছে, সেই গুঁড়িগুলোকেও দেখো বিভিন্নভাবে শুকিয়ে সেগুলোকে সংরক্ষণ করার পদ্ধতি রয়েছে। এগুলো সব কিন্তু দেখো ওইভাবেই ড্রাই করে কোনো একটা জীবকে অ্যাকচুয়ালি সংরক্ষণের কথা সেখানে ভাবা হচ্ছে।